অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স টপিক 5 আইএসএলএম মডেল এবং মাস্টার শ্রেণীর ম্যাক্রো ইকোনমিক্স টপিক 4 জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শওকত আলম। আজ যেহেতু আইএসএলএম মডেলের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, তাই শুরুতেই এর ক্লাস প্ল্যানিং কি হবে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। আইএসএলএম মডেলের উপর আমি মোট 8টি ক্লাস নিব। প্রথম ক্লাসে দ্রব্যের বাজার এবং আইএস কার্ভ নিয়ে আলোচনা করা হবে, যেখানে আইএস কার্ভ কিভাবে নির্ণয় করা হয় বা ডিরাইভেশন অফ আইএস কার্ভ, আইএস রেখার ঢাল, আইএস রেখার স্থানান্তর, এই বিষয়গুলো আলোচনা করা হবে। দ্বিতীয় ক্লাসে মুদ্রাবাজারের ভারসাম্য অবস্থায় এলএম রেখা কিভাবে পাওয়া যায়, অর্থাৎ ডিরাইভেশন অফ এলএম কার্ভ, এলএম রেখার ঢাল ও স্থানান্তর আলোচনা করা হবে। তৃতীয় ক্লাসে দ্রব্য এবং মুদ্রাবাজার উভয় বাজারে যুগপৎ ভারসাম্য কিভাবে অর্জিত হয় সেই বিষয়টি আলোচনা করা হবে। চতুর্থ ক্লাসে আইএসএলএম মডেলে বিশেষ করে ক্রাউডিং আউট এফেক্টের কারণে ফিসক্যাল পলিসি বা রাজস্ব নীতি বিভিন্ন পরিস্থিতিতে কতটা কার্যকর হয় সেই বিষয়টি আলোচনা করা হবে। পঞ্চম ক্লাসে আইএসএলএম মডেলে মুদ্রানীতি কতটা কার্যকর হয় এলএম রেখার শিফটের বিভিন্ন পরিস্থিতিতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ষষ্ঠ ক্লাসে আইএসএলএম মডেলে কিছু স্পেশাল কেস ফিসক্যাল এবং মনিটারি পলিসি কতটা কার্যকর হয়, যেমন লিকুইডিটি ট্র্যাপ, ক্লাসিক্যাল কেস, ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রেট ইনসেনসিটিভিটি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সপ্তম ক্লাসে ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসির মধ্যে ইন্টারেকশন এবং আইএসএলএম মডেলের শকস নিয়ে আলোচনা করা হবে। এবং সর্বশেষ অষ্টম ক্লাসে আইএসএলএম মডেলের অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি আমি দেখানোর চেষ্টা করব। মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের আইএসএলএম মডেলের উপর যে ক্লাস নেওয়ার পরিকল্পনা, সেটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা তোমাদের কিছু রেফারেন্স বইয়ের নাম দিব, যেগুলো তোমরা দেখতে পারো। আমি মূলত ফলো করব রুডিজার ডনবুশ, স্ট্যানলি ফিশার এবং রিচার্ড স্টার্সের ম্যাক্রো ইকোনমিক্স বইটি। এর যে কোনো এডিশন তোমরা দেখতে পারো। বলে রাখা ভালো যে এই বইটি দীর্ঘ সময় ধরে আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে এখনো পর্যন্ত একটি অত্যন্ত জনপ্রিয় বই। এরপর আমি যে বইটির নাম বলবো সেটি বর্তমান সময়ের একটি অন্যতম জনপ্রিয় পাঠ্যপুস্তক, অ্যান গ্রেগরি ম্যানকিউ রচিত ম্যাক্রো ইকোনমিক্স। এই বইটি বর্তমানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুসরণ করা হয় আন্ডার গ্রাজুয়েট লেভেলে। আরও একটা বইয়ের নাম আমি দিচ্ছি, কেইস, ফেয়ার অ্যান্ড ওস্টার রচিত প্রিন্সিপালস অফ ম্যাক্রো ইকোনমিক্স। এই বইটি সহজবোধ্য একটি বই, এটিও যদি সুযোগ থাকে এই বইটিও ফলো করা যায়। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে প্রথম যে রেফারেন্স বইটি উল্লেখ করেছি সেই বইটি এবং কিছু কিছু ক্ষেত্রে 2 নম্বর যে বইটি রয়েছে সেটি অনুসরণ করার চেষ্টা করব। আমাদের আইএসএলএম মডেলটির আমরা একটু নাম দিয়েছি, সেটি হচ্ছে ফিক্সড প্রাইস আইএসএলএম মডেল অফ এ ক্লোজড ইকোনমি, অর্থাৎ বদ্ধ অর্থনীতিতে স্বল্পকালে বা স্থির খরচ অবস্থায় আইএসএলএম মডেল। সামষ্টিক অর্থনীতিতে 3টি মূল বিষয় রয়েছে যেগুলোর প্রতি অর্থনীতিবিদরা, বিশেষ করে সামষ্টিক অর্থনীতিবিদরা তাদের দৃষ্টি নিবদ্ধ রাখে। এই 3টি বিষয় হচ্ছে লেভেল অফ জিডিপি, ওভারঅল প্রাইস লেভেল এবং লেভেল অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ একটি দেশের জিডিপি কত, দেশের সামগ্রিক দাম স্তর কত এবং নিয়োগ পরিস্থিতি কেমন অথবা বেকারত্বের অবস্থা কেমন। এই বিষয়গুলোর প্রতি আমরা সবসময় অর্থনীতিবিদরা দৃষ্টি নিবদ্ধ রাখি যে এগুলোর কি উত্থান পতন হচ্ছে, অথবা দীর্ঘ সময়ে জিডিপির প্রবৃদ্ধি ঠিক মতো বজায় আছে কিনা। অর্থনীতির 2টি মেজর ইস্যু হচ্ছে কেন এই চলকগুলো ফ্ল্যাকচুয়েট করে,
অর্থাৎ এগুলোর উত্থান পতন ঘটে এবং দীর্ঘকালে কিভাবে প্রবৃদ্ধি বজায় রাখা যায়। সামষ্টিক অর্থনীতির এই চলকগুলো 3 ধরনের বাজারের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত হয়। এই 3 ধরনের বাজার কি কি? গুডস অ্যান্ড সার্ভিসেস মার্কেট, ফিনান্সিয়াল অর মানি মার্কেট, লেবার মার্কেট। অর্থাৎ দ্রব্য ও সেবার বাজার, মুদ্রার বাজার বা অর্থের বাজার এবং শ্রমের বাজার। এই 3 ধরনের বাজারে বিভিন্ন চলকের ক্রিয়া প্রতিক্রিয়া এগুলোর ভিত্তিতে ভারসাম্য অবস্থা তৈরি এবং চলকের মানগুলো নির্ধারিত হয়। আইএসএলএম মডেলে দ্রব্য ও সেবার বাজার এবং মুদ্রা বাজার নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ দ্রব্য এবং সেবার বাজারের ভারসাম্য এবং মুদ্রা বাজারের ভারসাম্য কিভাবে অর্জিত হয় এবং সেই ভারসাম্য অবস্থায় জাতীয় আয়, সুদের হার নির্ধারিত হয়, সেই বিষয়গুলো আলোচনা করা হয়। তাহলে অবশিষ্ট থাকে শ্রম বাজার। অর্থাৎ 2 ধরনের বাজারে ভারসাম্য যদি অর্জিত হয়, অবশিষ্ট যে বাজারটি রয়েছে সেই বাজারেও ভারসাম্য অর্জিত হয়। কারণ ওয়ালরাসের মতে অর্থনীতিতে যদি n সংখ্যক বাজার থাকে তবে সেখানে n-1 সংখ্যক বাজারে যদি ভারসাম্য অর্জিত হয়, অবশিষ্ট n-তম বাজারেও ভারসাম্য অর্জিত হবে। এই জন্য আইএসএলএম মডেলকে সাধারণ ভারসাম্য মডেলও বলা হয়। অর্থনীতিতে দীর্ঘকালের যে বৈশিষ্ট্য এবং স্বল্পকালের বৈশিষ্ট্য দুটি আলাদা বৈশিষ্ট্য। দীর্ঘকালে দেখা যায় যে প্রাইস ফ্লেক্সিবল থাকে, আউটপুট ফ্যাক্টরস অফ প্রোডাকশন এবং টেকনোলজি দ্বারা নির্ধারিত হয় এবং অর্থনীতিতে কোনো বেকারত্ব থাকে না। অন্যদিকে স্বল্পকালে দাম স্থির থাকে, আউটপুট এগ্রিগেট ডিমান্ড দ্বারা নির্ধারিত হয় এবং আনএমপ্লয়মেন্টের সাথে আউটপুটের একটা ঋণাত্মক সম্পর্ক বা বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে। মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন বিশ্বের ইতিহাসে অর্থনৈতিক উত্থান পতন সমূহের মধ্যে 1930-এর মহামন্দা এর ব্যাপ্তি, প্রভাব ও মানবিক বিপর্যয়ের কারণে বিশেষ স্থান দখল করে আছে। মহামন্দার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অনেক দেশে বিপুল সংখ্যক মানুষ বেকার হয়ে পড়েছিল ও তাদের আয়ও কমে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি 1929 সালের তুলনায় 1933 সালে প্রায় 30% হ্রাস পেয়েছিল এবং বেকারত্ব 3% হতে 25% উন্নীত হয়েছিল। উপরের লেখচিত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সে সময়কার জিডিপি এবং নিচের লেখচিত্রে বেকারত্বের হার দেখানো হয়েছে। দেখা যাচ্ছে 1929 সাল হতে 1933 সাল পর্যন্ত জিডিপি ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে এবং এর পরবর্তীতে জিডিপি বৃদ্ধি পেতে থাকে। জিডিপি 1929 সালের স্তরে পৌঁছাতে পুনরায় 1937 সাল পর্যন্ত সময় লেগেছিল। অন্যদিকে বেকারত্বের হার 1929 সালে 3% থেকে বৃদ্ধি পেয়ে 1933 সালে 25% উন্নীত হয়। পরবর্তীতে বেকারত্ব পরিস্থিতি স্বাভাবিক হতে 1944-45 সাল পর্যন্ত সময় লেগেছিল। দীর্ঘ সময় ধরে অর্থনীতিতে বিপর্যয়কর পরিস্থিতির কারণে ক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করতেন মজুরি ও দাম স্তর নমনীয় বা পরিবর্তনশীল। সামগ্রিক যোগান দ্বারা উৎপাদন স্তর নির্ধারিত হয়, অর্থাৎ মূলধন, শ্রম ও কৃৎকৌশলী জাতীয় আয়কে নির্ধারণ করে থাকে এবং অর্থনীতিতে সর্বদা পূর্ণ নিয়োগ বজায় থাকে বা বিরাজ করে। তারা আরো মনে করতেন অর্থনীতিতে নীতি বা পলিসির প্রয়োজনীয়তা নেই। অর্থনীতি কোনো হস্তক্ষেপ ছাড়াই ভারসাম্যে উপনীত হয়। কিন্তু মহামন্দার সময়ে উৎপাদন হ্রাস ও বেকারত্ব বৃদ্ধি পাওয়ায় উক্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ক্লাসিক্যাল তত্ত্ব অকার্যকর ও কার্যত অক্ষম হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদগণ নতুন তত্ত্ব ও মডেলের প্রয়োজনীয়তা অনুভব করেন। 1936 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন মিনিয়ার্ড কেইন্স তার বিখ্যাত গ্রন্থ দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি প্রকাশের মাধ্যমে অর্থনীতিতে বিপ্লব সংগঠিত করেন। কেইন্স ক্লাসিক্যাল তত্ত্বের সামগ্রিক যোগান তথা মূলধন, শ্রম ও কৃৎকৌশল দ্বারা জাতীয় আয় বা উৎপাদন নির্ধারণ হয় এই অনুমিতির সমালোচনা করেন
কেইনসের মতে স্বল্পকালে দাম অনমনীয় বা অনড় থাকে। সামগ্রিক চাহিদা আয়কে প্রভাবিত করে। অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব বজায় থাকে। কেইনস কম আয় ও উচ্চ বেকারত্বের জন্য স্বল্প সামগ্রিক চাহিদাকে দায়ী করেন। যেহেতু কেইনসের মতে স্বল্পকালে দাম স্থির থাকে, তাই স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা বা শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ SRAS ভূমি অক্ষের সমান্তরাল হয়। অতএব ভারসাম্য আয় নির্ধারণে সামগ্রিক চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরা যাক AD1 প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা এবং ভারসাম্য আয়ের স্তর Y1। কেইনসের মতে যদি নীতি বা পলিসি প্রয়োগে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা সম্ভব হয়, তবে আয় স্তর বৃদ্ধি পায়। যদি সামগ্রিক চাহিদা রেখা AD1 হতে AD2 তে স্থানান্তরিত হয়, তবে ভারসাম্য আয় স্তর Y1 হতে Y2 তে বৃদ্ধি পায়। সামগ্রিক চাহিদা রেখা AD3 তে স্থানান্তরিত হলে ভারসাম্য আয় স্তর Y3 তে বৃদ্ধি পায়। কেইনস সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে মন্দা অবস্থা থেকে উত্তরণের প্রস্তাব করেন। সামগ্রিক চাহিদা রেখা কিভাবে স্থানান্তরিত হয় তা ISLM মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। কেইনসের জেনারেল থিওরির প্রভাব ছিল সুদূরপ্রসারী। তার এই বই প্রকাশের পর সামষ্টিক অর্থনীতি অর্থনীতির একটি স্বতন্ত্র শাখা হিসেবে আত্মপ্রকাশ করে এবং অর্থনীতিতে কেইনসীয় ধারা নামে একটি ধারার সৃষ্টি হয়। কেইনসের জেনারেল থিওরি বিশ্লেষণ থেকে ISLM মডেলটি উদ্ভূত। ISLM মডেল প্রথম উদ্ভাবন করেন আরেকজন নোবেলজয়ী বিখ্যাত অর্থনীতিবিদ J.R. হিকস। 1937 সালে মিস্টার কেইনস অ্যান্ড দ্য ক্লাসিক্স এ সাজেস্টেড ইন্টারপ্রিটেশন নামক প্রবন্ধে হিকস কেইনসের বক্তব্যকে গাণিতিক মডেল ও লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করেন, যেখানে মডেলটির নাম দেওয়া হয়েছিল ISLM। ISLM মডেলটির পূর্ণাঙ্গ রূপ প্রদান করেন অ্যালভিন হেনসেন। 1949 সালে তার রচিত মনিটারি থিওরি অ্যান্ড ফিসক্যাল পলিসি গ্রন্থে ISLM মডেলের পূর্ণ রূপ প্রকাশিত হয় এবং পরবর্তীতে মডেলটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়। ISLM মডেল উদ্ভাবন ও বিকাশে হিকস এবং হেনসেনের অবদানের কারণে মডেলটিকে হিকস-হেনসেন মডেলও বলা হয়ে থাকে। অর্থনীতির স্বল্পকালীন উত্থান পতনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশকে একসাথে দেখানোর জন্য একটি রূপরেখা ছক এখন উপস্থাপন করা হবে, যেটি ম্যানকিউর ম্যাক্রো ইকোনমিক্স বই থেকে নেওয়া হয়েছে। দ্রব্যবাজারের ভারসাম্য বা কেইনসীয় ক্রস থেকে IS রেখা পাওয়া যায় এবং মুদ্রাবাজারের ভারসাম্য তথা থিওরি অফ লিকুইডিটি প্রেফারেন্স থেকে পাওয়া যায় LM রেখা। দ্রব্য ও মুদ্রাবাজারের যুগপৎ ভারসাম্য তথা ISLM মডেল থেকে সামগ্রিক চাহিদা রেখা বা এগ্রিগেট ডিমান্ড কার্ভ পাওয়া যায়। সামগ্রিক চাহিদার সাথে সামগ্রিক যোগান যুক্ত করে অর্থনীতির স্বল্পকালীন উত্থান পতন বিশ্লেষণ করা যায়। মোটামুটিভাবে এই হলো স্বল্পকালের অর্থনীতির উত্থান পতনের যে তত্ত্ব, সেই তত্ত্বটি সংক্ষিপ্ত রূপ। ISLM মডেল বর্তমানে আধুনিক যে সামষ্টিক অর্থনীতি এর একটি কোর কনসেপ্ট। জেনারেল থিওরিতে জন মিনিয়ার্ড কেইনসের যে চিন্তা ভাবনা তিনি প্রকাশ করেন তার সুগঠিত রূপ হল ISLM মডেল। ISLM মডেলে IS একটি রেখা এবং LM একটি রেখা। IS এসেছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এবং সেভিংস বা সঞ্চয় থেকে, অন্যদিকে LM এসেছে লিকুইডিটি বা তারল্য ও মানি বা অর্থ থেকে। তারল্য দ্বারা অর্থের চাহিদা এবং অর্থ দ্বারা অর্থের যোগানকে বোঝানো হয়। IS রেখা দ্রব্য ও সেবার বাজার সম্পর্কিত এবং LM রেখা অর্থের চাহিদা ও যোগান তথা অর্থ বাজার সম্পর্কিত।
আইএস রেখা দ্রব্যবাজারে ভারসাম্য অবস্থায় সুদের হারের সাথে জাতীয় আয় স্তরের এবং এলএম রেখা অর্থবাজারে ভারসাম্য অবস্থায় সুদের হারের সাথে জাতীয় আয় স্তরের সম্পর্ক নির্দেশ করে। প্রকৃতপক্ষে আইএস রেখা হল দ্রব্যবাজারে ভারসাম্য অবস্থায় সুদের হারের সাথে আয় স্তরের সম্পর্ক নির্দেশকারী একটি রেখা। অন্যদিকে এলএম রেখা হল অর্থবাজারের ভারসাম্য অবস্থায় সুদের হারের সাথে জাতীয় আয় স্তরের সম্পর্ক নির্দেশক একটি রেখা। অর্থাৎ আইএস এবং এলএম উভয় রেখাই যথাক্রমে প্রতিটি বিন্দু দ্রব্যবাজারের ভারসাম্য এবং মুদ্রাবাজারের ভারসাম্যকে নির্দেশ করে। আমরা এখন আইএসএলএম মডেলের অনুমিতিগুলো একটু দেখার চেষ্টা করি যে কোন অনুমিতিগুলোর ভিত্তিতে এই মডেলটি গড়ে উঠেছে। প্রথম যে অনুমিতি সেটি হচ্ছে দাম স্তর স্থির। দ্রব্যবাজার ও অর্থবাজার বিবেচ্য, অর্থাৎ দুইটি বাজার এখানে বিবেচনা করা হয়েছে। ভোগ ব্যয় শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল। আমরা জানি যে অর্থনীতির বিভিন্ন চলক একাধিক বিষয়ের উপর নির্ভর করে, একাধিক চলকের উপর নির্ভর করে। আমাদের আলোচনার সুবিধার্থে ভোগ ব্যয়কে এখানে শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল দেখানো হয়েছে। বিনিয়োগ সুদের হারের অপেক্ষক, অর্থাৎ বিনিয়োগ সুদের হারের উপর নির্ভর করে, যদিও বিনিয়োগ আয়ের উপরও নির্ভর করে, তবে আমরা প্রাথমিকভাবে এখানে বিনিয়োগকে শুধু সুদের হারের অপেক্ষক হিসেবে দেখাবো। আর্থিক মজুরি স্থির। যেহেতু দাম স্তর স্থির, সেই কারণে প্রকৃত মজুরিও স্থির। সম্পদ অপূর্ণ নিয়োজিত। বদ্ধ অর্থনীতি বিবেচ্য। অর্থের চাহিদা আয় ও সুদের হারের উপর নির্ভর করে। সরকারি ব্যয় এবং অর্থের যোগান মডেলের বাইরে নির্ধারিত হয়, অর্থাৎ সরকারি ব্যয় এবং অর্থের যোগান এই দুইটি চলক হচ্ছে বহিস্থ চলক বা এক্সোজেনাস ভেরিয়েবল।